অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সংখ্যালঘু অধিকার বিষয়টি শুধু একটি নীতিগত আলোচনার বিষয় নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, সামাজিক স্থিতিশীলতা এবং ন্যায় বিচারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র মানে শুধু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নয়, বরং আমি মনে করি এর মধ্য দিয়ে সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সকলকে অর্থপূর্ণভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া এবং রাষ্ট্রের সুরক্ষা ও উন্নয়নে কারো পেছনে পড়ে না থাকা, সেই বিষয়টিকে নিশ্চিত করা। সংখ্যালঘু আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত না হলে আমি মনে করি কোনো গণতন্ত্রই প্রকৃত অর্থে অন্তর্ভুক্তিমূলক হতে পারে না। যদি কোনো রাজনৈতিক দল সরকার গঠন করে, তবে সংখ্যালঘু এবং বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর ক্ষেত্রে আমি মনে করি কিছু সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া দরকার। তার মধ্যে আমাদের আদিবাসীদের দীর্ঘদিনের যে দাবি, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, অর্থাৎ আদিবাসীদেরকে বাংলাদেশের সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদান করতে হবে আদিবাসী হিসেবে, এবং সেই সাথে বিশেষ করে সমতল অঞ্চলের আদিবাসীদেরকে উন্নয়ন ধারায় যুক্ত করার জন্য একটি রাষ্ট্রের সাথে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সাথে যুক্ত করার জন্য আমি মনে করি সমতলে আদিবাসীদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় গঠন করা দরকার, যার মধ্য দিয়ে সমতলে আদিবাসীরা একটি উন্নয়ন ধারায় যুক্ত হতে পারবে বলে আমি মনে করি। এবং সেই সাথে আদিবাসীদের দীর্ঘদিনের যে সমস্যা, ভূমি সমস্যা, এবং এই ভূমিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে প্রতিনিয়ত আদিবাসীদের জীবনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটে চলেছে। সেই জন্য আমি মনে করি ভূমি কমিশন গঠন করা সমতলের আদিবাসীদের জন্য, এবং পার্বত্য চট্টগ্রামে যে ভূমি কমিশন রয়েছে সেটিকে কার্যকর করা খুবই জরুরি বলে আমি মনে করছি। এবং সেই সাথে আমি মনে করি যে আদিবাসীদের জন্য একটি আসলে পৃথক একটি আইন গঠন করা দরকার, যেটা দীর্ঘদিন ধরে আদিবাসীরা কাজ করছে, এবং ইতিমধ্যে এটি কিন্তু আমাদের সংসদে বেসরকারিভাবে উপস্থাপন করা আছে। বাংলাদেশের যেটাকে বলা হচ্ছে বাংলাদেশ ইন্ডিজিনাস পিপলস রাইটস অ্যাক্ট নামে সেটাকে আমরা বেসরকারিভাবে আমরা জমা দিয়েছি। এবং সেই কারণে আমি মনে করি আমাদের আদিবাসীদেরকে সংসদে এবং স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে এবং নারী আসনসহ একটি রিজার্ভ সিট রাখা দরকার বলে আমি মনে করি, কারণ এর মধ্য দিয়ে আমাদের প্রতিনিধিত্ব বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা নিশ্চিত করা সম্ভব বলে আমি মনে করি। এবং আমি মনে করি যে আসলে আমাদের আদিবাসীদের জন্য আসলে আদিবাসীদেরকে আমরা যদি ইতিবাচকভাবে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আবারও আমি মনে করি সরকার এবং স্থানীয় স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানসমূহে আদিবাসীদের জন্য আবারও যা অতীতের যে কোটা ছিল 5%, সেটাকে আবারও বরাদ্দ করা দরকার বলে আমি মনে করি। সেই সাথে সমতলের প্রথাগত ব্যবস্থা প্রতিষ্ঠানসমূহের স্বীকৃতি, ক্ষমতায়ন ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ জরুরি বলে আমি মনে করছি। এবং আদিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে 1997 সালের বন আইন সংশোধন, আদিবাসী অধ্যুষিত অঞ্চলে তথাকথিত উন্নয়ন প্রকল্প বাতিল সহ আদিবাসীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে বলে আমি মনে করি। এবং সেই সাথে আমাদের জাতীয় শিক্ষানীতি 2010 এর আলোকে আদিবাসীদের জন্য প্রাথমিক পর্যায়ে আদিবাসীদের মাতৃভাষায় যে শিক্ষার ব্যবস্থার কথা বলা আছে সেটাকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা জরুরি বলে আমি মনে করছি। এবং আমি মনে করি যে আসলে আমাদের আদিবাসীদের জীবনে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা আমি মনে করি, এবং বিশেষ করে বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের সমতা ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করা বলা আছে, কিন্তু বাস্তবে আমরা দেখি সেখানে সাম্প্রদায়িক বৈষম্য, সহিংসতা রয়েছে, ভূমি দখল ও উচ্ছেদ প্রতিনিয়ত ঘটছে। বিশেষ করে আদিবাসীদের জীবনে ধর্মীয় সাংস্কৃতিক নিরাপত্তার অভাব আমরা বোধ করছি প্রতিনিয়ত, এবং সর্বোপরি প্রতিনিয়ত আদিবাসীরা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে আসছে। এবং সেই কারণে আমি মনে করি কিছু জরুরি পদক্ষেপ নেওয়া দরকার, যেটা আমি ইতিমধ্যেই বলার চেষ্টা করেছি। আদিবাসীদের জন্য একটি দৃঢ় আইনি ব্যবস্থা তৈরি করা দরকার, যেখানে আমি বিপ্লবের কথা বলেছি, আমি বলেছি ভূমি সমস্যা নিরুদ্ধের জন্য ভূমি কমিশন গঠনের কথা বলেছি। সেগুলো যদি নেওয়া হয় এবং আমি যে দাবিগুলোর কথা বলেছি সেগুলো যদি বাস্তবায়ন করা হয়, তাহলে আমি মনে করি আদিবাসীদের জীবনে নিরাপত্তা, ভূমি অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে একটি বিষয় সুস্পষ্টভাবে বলা দরকার, মানবাধিকার কখনো সংখ্যাগরিষ্ঠদের ভোটের বিষয় হতে পারে না। এটা রাষ্ট্রের দায়িত্ব হলো সংবিধান ও মানবাধিকার রক্ষা করা এবং জনমত গঠনের সচেতনতা ও
সংলাপের পথ বেছে নেওয়া, ভুল তথ্য ও বিদ্বেষমূলক প্রচারণার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া, সংখ্যালঘু আদিবাসীদের অধিকার রক্ষার ক্ষেত্রে আমি মনে করি অধিকার ক্ষুণ্ণ করা নয়, বরং এটি গণতন্ত্রকে আরও শক্তিশালী করা দরকার। নির্বাচনী ইশতেহারে আমি মনে করি যে আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সুস্পষ্টভাবে প্রত্যেক রাজনৈতিক দলের উচিত সেটাকে যুক্ত করা, এবং বিশেষ করে সংখ্যালঘু আদিবাসীদের অধিকার নিয়ে একটি আলাদা এবং স্পষ্ট একটি অধ্যায় থাকা দরকার প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে, এবং যেখানে সুস্পষ্টভাবে আমাদের যে দাবিগুলো রয়েছে দীর্ঘদিনের দাবি, সেই দাবিগুলো যাতে সেখানে প্রতিফলিত হয় এবং সে আমরা আশা এবং বিশ্বাস করছি। এবং সেই সাথে এবং এই নির্বাচনী ইশতেহারে যাতে একটি রুটম্যাপ থাকে, যে দাবিগুলো রয়েছে, যে বিষয়গুলো উত্থাপন করা হবে সেগুলো বাস্তবায়নের জন্য যাতে একটা রুটম্যাপ থাকে, সেই দাবিও আমি আজকের এই গোলটেবিলের মধ্য দিয়ে আমি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি আহ্বান রাখতে চাই, শর্ট করতে হবে, আমি শেষ করতে চাই, এবং শেষ করতে চাই এইভাবে যে আমাদের যে অনেক বাধা থাকবে, এবং সেই বাধাগুলো আমরা জানি অনেক বাধা আছে, যেমন রাজনৈতিক অনীহা থাকতে পারে, প্রশাসনিক জটিলতার বিষয়টি থাকতে পারে, সামাজিক পূর্ব ধারণা, ভুল ধারণা সেগুলো থাকতে পারে, কিন্তু এগুলো মোকাবেলা করার জন্য আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে, শক্তিশালী আইন ও নজরদারি ব্যবস্থা যদি কায়েম করা যায়, এবং নাগরিক সমাজ ও গণমাধ্যমের সক্রিয় ভূমিকা যদি থাকে, সকলের সক্রিয় ভূমিকা যদি থাকে, আমি মনে করি এগুলো বাস্তবায়ন করা সম্ভব। আমি পরিশেষে আবারও আমাকে এই প্রক্রিয়ার সাথে যুক্ত করার জন্য ধন্যবাদ জানি, এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো যাতে আমাদের আগামী দিনে যে সামনে যে নির্বাচন আসছে, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো যে নির্বাচনী ইশতেহার তৈরি করবে, সেই নির্বাচনী ইশতেহারে আমাদের দাবি দেওয়ার যাতে সুস্পষ্ট প্রতিফলন আমরা দেখতে পাই।